কুসুম, তবে আজ খাবার নিয়ে যাইতে বলছে ওরা। সাহেব রাগ করে বসলে কিন্তু খারাপ হবে, দয়া করে না করিস নি। কাল সবাই দেখবেই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করলেই তার পরিণতি কি হয়। গাইটা বাবু, লাশ লাশ, বাঁচান বাঁচান আমাকে। আমি আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর রুদ্রাক্ষ চৌধুরী, শিবপুর থানার অফিসার ইনচার্জ। এসেছি আমি, আবার ফিরে এসেছি। এভাবে চিরকাল ফিরে আসবো। আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই। নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন সিঞ্জিনী চক্রবর্তীর লেখা উলঙ্গ স্মৃতি। 3টি দশকের এক অদ্ভুত কালচক্র, যেখানে শুধু এক নারকীয় উলঙ্গ স্মৃতি ঘুরে ফিরে আসে বারবার। থেকে যায় জন্ম, প্রতিশোধ, মৃত্যুর এক ভয়ঙ্কর আখ্যান। শুরু হচ্ছে উলঙ্গ স্মৃতি। ব্রিটিশ শাসনের অন্তিম প্রহর। বাংলার বুক চিরে নিস্তব্ধতা জড়িয়ে অবস্থিত শিবপুর নামের এই ছোট্ট গ্রামটি। দুই পাশে অপরূপ সবুজ বাঁশবন, মাঝখানে কাদামাখা ঘাস জমি আর ধানের ক্ষেত। যদিও দেখতে শান্তির আঁচড়ে আঁকা একটা স্নিগ্ধ গ্রাম, কিন্তু ভেতরে যেন জমাট কুয়াশায় ঢাকা আবদ্ধ এক শ্বাসরুদ্ধ সময়ের মধ্যে জীবনগুলো এগোচ্ছে। গ্রামবাসীরা সরল সাদাসিধে, পেটের দায়ে পরিশ্রম করে। কখনো ক্ষেত চাষ, কখনো বা দিনমজুর খেটে ভাতের যোগান দেয়। তাদের আকাঙ্ক্ষা অতীব ছোট, বেশি কিছু চায় না তারা। কেবল ক্ষেত ফলুক, ঘরে আলো জ্বলুক, আর ঈশ্বর যেন বিপদ আপদ থেকে দূরে রাখেন। কিন্তু বাইরের জগৎ জানে না তাদের এই অভিলাষের আড়ালেই টাঙানো আছে এক অদৃশ্য আতঙ্কের পর্দা। ইংরেজ শাসনের ঔদ্ধত্য যেন দিনের সূর্যালোকেও গ্রামের আকাশকে এক দীর্ঘস্থায়ী অমাবস্যার মেঘে ঢেকে রেখেছে। প্রতিদিন নিয়ম করে অন্তত 2-1 বার তাদের উঠোনের সামনে দিয়ে লণ্ঠন হাতে ব্রিটিশ সৈন্যদের তল্লাশি দল ছায়ার মতো হেঁটে যায়, মাটির ওপর ছুরি মাখা বুটের শব্দ রেখে, যেখানে প্রতিটা শব্দ মনে করিয়ে দেয় অন্য কারোর নিয়ন্ত্রণে থাকা তাদের পরাধীন জীবনের করুণ ইতিহাস। শিবপুরের গ্রামবাসীদের ক্ষেত্রে সেই নিয়ন্ত্রণ কেন্দ্রে রয়েছে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হেনরি কোল্ট। গ্রামের লোকেরা তাকে ডাকে সাহেব বাবু বলে, যদিও তার অভিপ্রায় গ্রামের প্রায় সকলেই জানে। সাহেবের চোখ পড়া মানেই তাদের সরল জীবনে নেমে আসবে অভিশাপের ঘন কালো ছায়া। সাহেববাবুর আবার এক দেশি সহযোগী আছে, নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ আগে ছিল পাট চাষি, পরে সাহেবের পা চেটে অসীম ক্ষমতার স্বাদ পেয়েছে। গ্রামের লোক সাপ সামন্ত করতে এলে সে হেসে বলে, স্বাধীনতা ওটা তো বোকাদের কথা, ক্ষমতা যাদের হাতে তারাই রাজা। গরিবদের স্বাধীনতা হয় না গো। সেদিন সন্ধ্যাবেলায় গ্রামের এক মাতব্বর রামলাল জেঠু 2 চোখ নামিয়ে কুণ্ঠিত মুখে কুসুমদের ঘরে এলেন। কুসুম, তবে আজ খাবার নিয়ে যাইতে বলছে ওরা। সাহেব রাগ করে বসলে কিন্তু খারাপ হবে, দয়া করে না করিস নি। ঘরে যেন বাজ পড়ল জেঠুর কথা শুনে। সাহেবের জন্য খাবার নিয়ে যাওয়া আসলে যে এখানকার মেয়েদের শরীরের দাসত্বের আরেক নির্মম প্রতিচ্ছবি, সেটাও এতদিনে এই গ্রামের সকলেই জেনে গেছে। কথাটা শুনে কুসুম ভয়ে থালাটা হাতে চেপে ধরল। কাপা আঙুলে পিতলের থালাটাও যেন আরো ভারী হয়ে উঠল। শিবপুর গ্রামে একটা অলিখিত আইন আছে, যেটা কেউ কোনোদিন লিখে রাখেনি, কিন্তু সবাই জানে, সবাই মানে। গ্রামের যে মেয়েটি নতুন যুবতী হয়, তার কুমারিত্বের ওপর সর্বপ্রথমে সাহেবের অধিকার। কেউ এ নিয়ম ভাঙতে সাহস করে না। যে প্রতিবাদ করেছে তার ক্ষেত পুড়েছে, বাড়ি ভেঙেছে, বাড়ির পুরুষদের বাঁশের বাগানে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর নারীরা চুপ করে মাথা নিচু করে সাহেবের কাছে সমর্পণ স্বীকার করেছে। কুসুম একবার, শুধু একবার বলতে চাইল সে যেতে চায় না, সে যাবে না, কিন্তু ঠোঁটের কোণে শব্দগুলো আটকে গেল। কারণ সে জানে সে নারী এবং সে গরিব, অতএব তাকে না বলার অধিকার কেউ দেয়নি। ঘরের মাঝে অশনি নিস্তব্ধতা নেমে এলো। চুলের আঁচ নিভে গেল, বাতাসও যেন থমকে দাঁড়ালো। কুসুমের মা ওর কাঁধে হাত রেখে বুক ফাটা কান্না আটকে বলে উঠলেন, যা মা যা, ঈশ্বর তোকে রক্ষা করুক, সাবধানে ফিরে আসিস।
গলার স্বরে যতটা না প্রার্থনা ছিল, তার থেকে বেশি পরিস্ফুট হচ্ছিল একটা ভেঙে যাওয়া মানুষের অক্ষমতার স্বীকারোক্তি। কুসুম নিঃশব্দে মাথা নেড়ে পর্দা ঠেলে বেরোলো। রাস্তায় অন্ধকার নেমেছে, দূরে বাসঝাড়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। এদিক ওদিক থেকে সবাই তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু কেউ এগিয়ে এসে বলতে পারছে না, যাস না। সন্ধ্যার বাতাসে ধান গাছের গন্ধ মিশে ওঠে। বিষাদময় শিবপুর গ্রাম জানল আজ রাতে আর একটা মেয়ে একা যাচ্ছে, এবং ফেরত আসার পথ শুধুই ঈশ্বরের উপরে। কুসুম ধীরে ধীরে হাঁটতে লাগলো। সাহেবের কুঠির কাছে পৌঁছতেই দেখা গেল গোবিন্দ দরজার পাশে দাঁড়িয়ে, তার ঠোঁটে এক কুৎসিত হাসি। গোবিন্দ গলা খাকারি দিয়ে বলে উঠল, এসেছিস কুসুম? আয় আয় আয়, ভিতরে আয়, সাহেব অপেক্ষায় আছে। কুসুম থালা বাড়িয়ে দিল। গোবিন্দ শটান দরজা বন্ধ করার আগে হাত দিয়ে কুসুমের চিবুক তুলে ওর মুখটা দেখল, তারপর খড়খড়িয়ে হাসল। এইটুকু বয়সেই এত সুন্দরী! আহা, সাহেব বাবু দারুণ খুশি হবে। চ চ চ, আর দেরি করিস না, চ চ চ চ চ। কুসুম ঝট করে পাশে সরে যেতে চাইল, কিন্তু ওর কাঁধে আঁকড়ে বসা গোবিন্দের হাতের চাপটাই যথেষ্ট ছিল এটা মনে করাতে যে এখানে ওর হাঁটার স্বাধীনতাটুকুও নেই। ভেতরে মোমবাতির আলোয় বসে আছেন ক্যাপ্টেন হেনরি কোল্ট। চোখ দুটোতে নেশা, অহংকার আর শিকারীর ক্ষুধা। কুসুমকে দেখেই সে ইংরেজিতে বলে উঠল, Dirty little dove. গোবিন্দ হেসে বুঝিয়ে দিল, সাহেব বলছেন তুই খুব সুন্দর। যা, সাহেবের সাথে একটু বস। কুসুম ভয়ে ভয়ে খাবারের প্লেটটা বাড়িয়ে দিতেই উনি আবার বলে উঠলেন, Well, here comes my dinner. কুসুম কিছু বলল না। নিঃশব্দে থালাটা টেবিলে রাখতেই সাহেব হঠাৎ ওর হাত টেনে নিল। আতকে উঠল কুসুমের শরীর। No, 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 no. No trembling. You village girls look prettier when scared. I will not be able to control myself if you tremble like that. সাহেব ওর গালে হাত বোলাতে লাগলো, যেন কোনো পশুকে আদর করছে। কুসুমের চোখে ভয়ের জল জমে উঠল। ও কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি ফিরবো। সাহেবের হাসি হঠাৎ জমে গেল। কঠিন হাতে সে কুসুমের চিবুক চেপে বলল, Here in India, your body is crown's property. তারপর জোর করে ওকে কাছে টেনে নিল। কুসুমের শরীর শক্ত হয়ে গেল। ওর কণ্ঠ থেকে ভাঙা আর্তনাদ বেরিয়ে এলো। ভগবান বাঁচাও! বাইরে বাস ঝাড়ে রাতের হাওয়া থমকে গেল, যেন গ্রাম শ্বাস বন্ধ করে শুনছে ওর আর্তনাদ। রাত যত গভীর হলো, ওই কুঠির ভেতর থেকে হাসি, চাপা নিঃশ্বাস আর আর্তনাদের শব্দ বেড়ে উঠল। ছেড়ে দিন আমায়, দয়া করুন, ছাড়ুন, ছেড়ে দিন আমায়। Shut your mouth, girl. Come on, let's eat you. কুসুমের সদ্য যৌবনের নরম শরীর যেন খুবলে খুবলে খেতে লাগলো সাহেব। উপভোগ করতে লাগলো দানবের মতো। কুসুমের শরীরের প্রতিটি কোণে যন্ত্রণার আর্তনাদ যেন নীরব হয়ে গেল ক্রমশ। অনেকক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। গোবিন্দ অলসভাবে বলল, চল, এবার তোর ছুটি, আগামী সপ্তাহে আবার, কেমন? কুসুম খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। গায়ের মাটি, ছেঁড়া কাপড়, ক্ষত আর আঁচড়ে ভরা শরীর, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, নিষ্প্রাণ, অনুভূতিহীন। ওর দৃষ্টি এখন টেবিলের একপাশে থাকা ছোট ফল কাটার ছুরিটার দিকে। জিনিসটা যেন ওর প্রতিশোধের অপেক্ষাতেই রয়েছে। কুসুম উন্মাদিনীর মতো সেদিকে ছুটে গেল, হাতে তুলে নিল বস্তুটা, তারপর চিৎকার করে বলে উঠল, আজ তোর বিনাশ আমার হাতেই হবে সাহেব। বলেই ও ছুটে গেল সাহেব যেদিকে বসে আছে সেদিকে। গোবিন্দ আতকে উঠল। হ্যাঁ, সাহেব সাবধান, ওর হাতে ছুরি!
কোল্ড ঘুরতেই কুসুম ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। চিৎকার করে ছুরি চালানোর চেষ্টা করতেই ওর গালে আঁচড় পড়ল। রক্তের সরু রেখা দেখা গেল। হেনরি হিংস্র পশুর মতো গর্জে উঠল। You filthy native! How dare you! ওর চুলের মুঠি ধরে আছাড় মারল মাটিতে। কুসুমের মুখ মাটিতে ঠেকে গেল। আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। গোবিন্দ থতমত খেয়ে উঠল। এই সাহেব, সাহেব ছেড়ে দিন, সাহেব ছেড়ে দিন, মেয়েটা মরে যাবে তো। হেনরি কিন্তু থামল না। ওর চোখে তখন নেমে এসেছে নৃশংস শাসনের উল্লাস। একজন গরিব মেয়ের এত সাহস! ওর বেঁচে থাকিবার কোনো অধিকার নাই। বলেই কুসুমের হাতটা মুচড়ে ধরল। তারপর ওকে হিচড়ে দরজার দিকে নিয়ে গেল। কুসুম আর্তনাদ করছিল, মাটিতে আঁচড় কাটছিল, কিন্তু কেউ যে থামানোর নেই। গোবিন্দ দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। বাইরে কালো রাত, দূরে কুকুর ডাকছে। সাহেব কুসুমকে টেনে বাইরে ছুঁড়ে ফেলল। এক টানে তার পরনের ছেঁড়া খোড়া কাপড়ের অংশটাও খুলে তাকে সম্পূর্ণ উলঙ্গ অনাবৃত করে দিল। সাহেব গর্জে উঠল। কাল সবাই দেখবেই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করলেই তার পরিণতি কি হয়। দুজনে মিলে কুসুমকে মাঠের পথ দিয়ে টেনে নিয়ে গেল। গ্রামের লোকেরা পর্দা সরিয়ে ভয়ে দেখছিল, কান পেতে শুনছিল ওর করুণ আরতি। কিন্তু কেউ বেরোলো না, বিদ্রোহ করলো না, প্রতিবাদ করলো না, সামান্য চিৎকার অবধি করলো না। নীরবে সাক্ষী হয়ে রইল এক মহাপাপের আর এক নারীর অসহায়ত্বের। ওরা কুসুমকে নিয়ে গিয়ে ফেললো গ্রামের সব থেকে পুরনো বটগাছের তলায়, যার শেকড় গোটা মাঠ জুড়ে নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে। জায়গাটা আজ যেন আরও অন্ধকার। সাহেব গাছের নিচে দাঁড়ালো, তার চোখে প্রতিহিংসা আর বিকৃত আনন্দ। গোবিন্দ ততক্ষণে ডালে ঝোলানো ফাঁসের দড়িতে কুসুমের গলা পেঁচিয়ে দিয়েছে। Here hangs another rebellion. সে ঠান্ডা স্বরে বলল। গোবিন্দ দড়িটা নামিয়ে দিল। সাহেব কুসুমের গলা জোরে চেপে ধরল। ওর নিঃশ্বাস আটকে গেল, পা ছটফট করতে লাগলো, চোখ বড় বড় হয়ে উঠল। চারপাশের বাতাস স্তব্ধ হয়ে গেল। সাহেব নিঃশ্বাস ফেলে বলল, এইটাই এদের পরিণতি হওয়া উচিত। দুজনেই তারপর ফিরে গেল অন্ধকারে। সেই রাত্রে গ্রামে কেউ বেরোলো না, ওর দেহটাকেও কেউ নামালো না। শুধু বটগাছের পাতাগুলো হাওয়ায় হালকা শব্দ করে সাক্ষ্য দিল, এই অন্যায় ভুলে যাবে না, মনে রেখে দেবে। সেই রাতে চাঁদ ও লজ্জায় মুখ লুকিয়েছিল, কিন্তু বটগাছের নিচে কুসুমের ঝুলন্ত দেহে শুকনো ঠোঁটের কোণে একটা বদ্ধ প্রতিজ্ঞার রেখা জমে উঠেছিল। মরার আগে কুসুম বলে উঠেছিল, আমি ফিরবো, আমি আবার ফিরবো। সেই দিন, সেই রাত থেকে জন্ম নিল রক্তমাখা এক নতুন ছায়া। না শরীরী, না দৃশ্যমান, কেবল একটা প্রতিশোধবাহী উপস্থিতি, যে অপেক্ষা করবে পুনর্জন্মের জন্য। অনেক বছর পর স্বাধীন ভারতবর্ষে। ভাই, এবার কোথায় যাব? এই তো দাদা, সামনের মোড়টা ঘুরে বাদিকের রাস্তায় ঢুকলে প্রথম বাড়িটা। ভ্যানটা নির্দিষ্ট বাড়ির সামনে এসে দাঁড়াতেই সেখান থেকে এক লাফ দিয়ে নিচে নামলেন মৃণালিনী মুখার্জি। সারা জীবন শহরের মানুষ হলেও সেখানকার ওই ইট কাঠ পাথরের কংক্রিট ওকে কোনোদিনও জানে না। গ্রামের সুজলা সুফলা প্রকৃতিই ওর বেশি প্রিয়। আর 5টা অনাথ শিশুর মতো মৃণালিনী দেবীও বড় হয়ে ওঠেন কলকাতার এক অনাথ আশ্রমে। চিরকালই সাহিত্যপ্রিয়া মৃণালিনী স্কলারশিপের টাকায় পড়াশোনা শেষ করে খুঁজে নেয় শিবপুর গ্রামের এই স্কুলটিকে। কয়েকদিন আগেই ওনাকে জানানো হয়েছে এই গ্রামের সরকারি বালিকা বিদ্যালয়ে ওনাকে বাংলা শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে। থাকার বন্দোবস্ত এখানকারই এক বাসিন্দার বাড়িতে করা হয়েছে। ব্যাস, আর কি। শহরকে পিছনে ফেলে মৃণালিনী চলে এসেছেন সুদূর বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত এই শিবপুর গ্রামে। ভ্যান চালকটি ওনাকে ব্যাগপত্র নামাতে সাহায্য করার পর মৃণালিনী জিজ্ঞাসা করল, কত ভাড়া দাদা? আগে 20 টাকা। পার্সেল থেকে তার প্রাপ্য সাম্মানিক বের করে তার হাতে ধরিয়ে দিতেই গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে রিকশাটা চলে গেল সামনের দিকে।
মৃণালিনীও একবার বাড়িটাকে ভালো করে জরিপ করে ভেতরের দিকে পা বাড়ালো। বেশ বড় সরকারি বাংলো, কুচো পাথরের মোড়াম বেছানো পথ, বাড়ির একপাশে ফুলের বাগানও বর্তমান। বাড়ির মালিক যে বেশ শৌখিন বোঝাই যাচ্ছে। মৃণালিনী দেবী দরজা ধাক্কা দিতে কিছুক্ষণের মধ্যেই দরজা খুলল এক ভদ্রমহিলা। ওকে দেখে জিজ্ঞেস করলো, তুমি বুঝি নতুন ভাড়াটিয়া? মৃণালিনী সম্মতি জানাতেই উনি একগাল হেসে ওনাকে ভেতরে ঢুকতে দিলেন। তারপর বলে উঠলেন, আগে আমি মালতী, এ বাড়ির কাজের লোক। কর্তা বাবু বোধহয় তৈরি হচ্ছেন, এক্ষুনি নেবে পড়বেন। উনি তোমাকে ঘর দোর সব দেখিয়ে দেবেন। মহিলা আবার হন্তদন্ত হয়ে ছুটলেন ওপাশের ঘরের দিকে, যেটা খুব সম্ভবত রান্নাঘর। মৃণালিনী চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বুক সেলফে ভর্তি নানান ধরনের বই, বেশ অনেকগুলো নিজেরও পড়া। হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ এলো। বই পড়তে খুব ভালোবাসেন মনে হচ্ছে। চমকে পিছন ফিরে তাকাতেই মৃণালিনীর চোখে পড়ল পুলিশের ঊর্ধ্বে পরিহিত এক যুবক হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। অস্বাভাবিক ফর্সা গায়ের রং, নীলচে মণি, সচরাচর যেরকমটা দেখা যায় না। যুবকটি এগিয়ে এসে হাত জোর করে বলে উঠল, নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর রুদ্রাক্ষ চৌধুরী, শিবপুর থানার অফিসার ইনচার্জ। মৃণালিনী এবার ভাবের জগৎ ছেড়ে বেরিয়ে মৃদু হেসে বলে উঠলেন, নমস্কার, আমি মৃণালিনী মুখার্জি। আপনি বুঝি বাড়ির মালিক? কিভাবে বুঝলেন আপনি? রুদ্রাক্ষ বেশ অবাক। মৃণালিনী মৃদু হেসে বলল, বাড়িটা প্রথম দেখেই মনে হয়েছিল সরকারি বাংলো। এরকম গ্রামে এত শৌখিন বাংলো সাধারণ গ্রামবাসীর হয় না, তাই আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম বলতে পারেন। ঠিকই ধরেছেন, এটাই আমার বাসস্থান। অবশ্য সরকারের দয়াও বলতে পারেন। যাই হোক, নিচের ঘরে আপনার থাকবার ব্যবস্থা করা হয়েছে। যদিও ঘরটা অনেক দিন ব্যবহার হয় না, তবে আমি মালতীকে বলে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। মৃণালিনী ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলে উঠল, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই বলুন, কি কথা? রুদ্রাক্ষের কাছে সম্মতি পেয়েই মৃণালিনী ইতস্তত করে বলল, আপনাকে দেখে ভারতীয় কম বিদেশি বেশি মনে হচ্ছে। মুখের আদল আর ভাষা বাদ দিলে বোঝার উপায় নেই যে আপনি ভারতীয়। সচরাচর আসলে এরকম দেখা যায় না, তো তাই আর কি একটু অবাক লাগছে। ভ্রু কুচকে রুদ্রাক্ষ ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। তারপর বলে উঠল, আজ আমার একটু তাড়া আছে ম্যাডাম, থানায় যেতে হবে। রাত্রে না হয় আবার কথা হবে। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার খাওয়া দাওয়ার বন্দোবস্তও কিন্তু মালতী করে দেবে। ঠিক আছে, আসি। এই বলে উনি বেরিয়ে চলে গেলেন। মৃণালিনী মনে মনে চিন্তিত হলো, ও কি বাজে কোনো মন্তব্য করে ফেললো যা ওনাকে আঘাত দিয়েছে? কিন্তু এটা তো অস্বাভাবিকই। এমন চেহারা এই গ্রামে, ও কিভাবে কৌতূহল দমিয়ে রাখবে? এসব ভাবনা চিন্তার মধ্যেই মালতী আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মৃণালিনী নিজের জন্য বরাদ্দ ঘরের দিকে পা বাড়ায়। ঘরটা বেশ বড়ই, পুরোনো আমলের আসবাবপত্রে ভর্তি। সম্ভবত ঘরটা বাড়ির পেছন দিকে। কাঠের জানলাটার ঠিক পেছনেই ঘন জঙ্গল। বটগাছের গড়িগুলো যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে পুরনো দিনের আধ ভাঙা কাঠের জানলাটাকে। যদিও গ্রামের বাড়িতে এর চেয়ে বেশি আর কী বা আশা করা যায়। অন্য কেউ হলে ঘর দেখে বেশ বিরক্তই হতো, কিন্তু মৃণালিনী মুখার্জি যে বাকিদের থেকে অনেকটাই আলাদা। ওকে এই আধ ভাঙা ভুতুড়ে পরিবেশই চুম্বকের মতো আকর্ষণ করছিল। মন টানছিল ওপাশের জঙ্গলে ঘুরে বেড়াতে। মালতী অনেকক্ষণ থেকে বিড়বিড় করে কিছু একটা বলতে চাইছিল। মৃণালিনীর চোখ পড়তে সে বলল, কিছু বলবে তুমি? আগে মালতী তবুও ইতস্তত করছে দেখে মৃণালিনী এগিয়ে এসে ওর কাঁধে হাত দিয়ে বলল, তুমি নির্দ্বিধায় বলতে পারো, এত ঘাবড়াবার কিছু নেই। মালতী ভীত মুখে এবার বলে উঠল, আগে দিদিমণি, এই ঘরে একটু সামলে থাকবেন, চোখ কান সব সময় খোলা রাখবেন, আর রাত বিরেতে বাইরের দিকে ওই জানলাটা না ভুলে খুলবেন না। কারোর ডাকেও কিন্তু বলে সাড়া দেবেন না, বুঝলেন? ওইদিকে জঙ্গলটা ভালো না, আর তার মধ্যে এই সময়টাও। অর্ধেক কথা বলতে বলতে ঝপ করে থেমে গেল মালতী। মৃণালিনীর চোখ কুঁচকে প্রশ্ন করল, ভালো না মানে? কথা শুনে মালতী যেন খানিক চমকে উঠল। মুখে যদিও কিছু বলল না,
তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার আশায় মৃণালিনীকে বলল, রান্না করে ভাত বসিয়ে এসেছে দিদিমণি, আমি বরং এখন যাই, তুমি যাও মুখ ধুয়ে নেও আগে। বলেই সে ওখান থেকে বেরিয়ে গেল, বা বলা ভালো পালিয়ে গেল। মৃণালিনী চিরকালই একটু বেশি ভাবে। মালতীর কথাটা বারবার ওর মনে খচখচ করছিল। শেষে থাকতে না পেরে জানলাটা খুলেই ফেললো হাট করে। সাথে সাথে দমকা একটা বাতাস যেন ছুটে এসে ঘিরে ধরল ওর আশপাশটা। দরজা খুলতেই সামনে অপরূপ এক দৃশ্য। দিগন্ত বিস্তৃত ঘাসের জমি, লম্বা লম্বা বট অশ্বত্থ গাছের ছায়া এক নিমিষে যেন ওর ভেতরে অস্বস্তিটাকে শান্ত করে দিল। ঠিক ওর জানলার কিছুটা জুড়েই বিশাল আকার এক বটগাছ ডালপাল ছড়িয়ে জঙ্গলটাকে নিঃশব্দে পাহারা দিচ্ছে। জানলা খোলা রেখেই ও এগিয়ে গেল খাটের দিকে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, এবার একটু ঘুমের দরকার। চোখ দুটো বড্ড টানছে। কর্কশ একটা পাখির আওয়াজে ঘুম ভাঙল মৃণালিনীর, কিন্তু চোখ মেলে তাকিয়েই চমকে উঠল সে। এ কোথায় পড়ে রয়েছে ও? এ তো ওর ঘর নয়। তবে তড়িঘড়ি ঘাসের ওপর থেকে উঠে চারপাশে তাকিয়ে মৃণালিনী বুঝতে পারল জায়গাটা জঙ্গলের মধ্যেখানে অবস্থিত এক টুকরো ঘাসের জমি। সামনে বিশাল বিস্তৃত বটগাছ ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে। মাথার ভৌ ভৌ শব্দটা এতটাই তীব্র ছিল যে প্রথমে ও বুঝতেই পারেনি কোথায় পড়ে আছে। একটু উঠে বসতেই বাতাসের কাঁপনে বটপাতার ফাঁকে ফাঁকে ঝিরঝির করে শব্দ উঠল। চারপাশ কেমন যেন ধোঁয়াটে, ঠিক যেন কেউ পুরনো সিনেমার দৃশ্য চালু করে দিয়েছে। পলক ঝাপটে এদিকে সেদিকে তাকিয়ে ও চমকে উঠল। এ কি, এই দৃশ্যটা তো কিছুক্ষণ আগেই ওই জানলার বাইরে দেখল। শুধু তফাৎ এটুকু, বটগাছটার আশেপাশে ঘন জঙ্গল দেখেছে ও, কই এখন তো পাচ্ছে না। হঠাৎ তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। গাছতলায় দুজন পুরুষ, একজন লাল কোট আর বুট পরা, অন্যজন দেশি ধুতি পাঞ্জাবি পরিহিত। ওদের মুখ স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠে অদ্ভুত নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে। সামনে পড়ে আছে এক তরুণী, সম্পূর্ণ উলঙ্গ শরীর, গা ভর্তি জখম, মাটি আর ধুলো মিশে একাকার, চোখ দুটো আতঙ্কে জমাট বাঁধা। কিন্তু মেয়েটার মুখটা স্পষ্ট হতেই আতঙ্কে জমাট হয়ে গেল মৃণালিনী। এই কিভাবে সম্ভব? এ যে হুবহু ওর মুখ। ঠিকভাবে বলতে গেলে ওর ছোট বয়সের মুখ। না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মেয়েটার ভাঙা কণ্ঠস্বর বাতাসে কাঁপল, সাথে মৃণালিনীর অন্তরাত্মাও যেন কেঁপে উঠল। লাল কোট পরা মানুষটি মেয়েটির শরীরে থুক করে থুতু ফেলে বলল, You dared raising a hand? I will make sure nobody ever finds your voice again. তারপর মৃণালিনী দেখল দুজনে মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে বট গাছের দিকে। রুক্ষ দড়িটা ডালে বাঁধা হচ্ছে, মেয়েটাকে তুলে দড়ির ফাঁসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মৃণালিনীর বুক ভারী হতে থাকলো। ও দাঁড়াতে চাইছে, চিৎকার করতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে ওই মেয়েটার প্রতি হওয়া অন্যায়, কিন্তু গলা থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। হঠাৎ বাতাসের ঝাপটা এসে তার চোখ ঢেকে দিল। ছায়াগুলো সব ঝাপসা হয়ে গেল। বিকট আওয়াজে বাজ পড়তেই ধর্মড়িয়ে ঘুম থেকে উঠে বসল মৃণালিনী। সারা শরীর ঘামে ভিজে গেছে, চোখগুলো লাল। তবে এতক্ষণও স্বপ্ন দেখছিল? এত জীবন্ত স্বপ্নও হয়? চোখের সামনে এখনো যেন ভাসছে দৃশ্যগুলো। হঠাৎ শীতল হওয়ার সাথে বৃষ্টির ছাট এসে ঝাপটা মারল ওর মুখে। মৃণালিনী তাকিয়ে দেখল সন্ধে হয়ে গেছে, আর সেই সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়েছে। জানলাটা তখন খুলেই শুয়ে পড়েছিল, খেয়ালও করেনি। বিছানা থেকে উঠতে যাবে, হঠাৎ বিছানার চাদরে চোখ পড়ল। ওটা কি লেগে আছে? মাটির দাগ মনে হচ্ছে, কিন্তু ঘরে মাটি কোথা থেকে আসবে? না, এখানে আসার পর থেকে একের পর এক যা ঘটনা ঘটে চলেছে, সব কিছু তালকুল হারিয়ে ফেলেছে মৃণালিনী। 7-5 ভাবনার মাঝে উঠে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করল মৃণালিনী, কিন্তু একেতেই বৃষ্টি, তারপর প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ছোটোখাটো শরীরের মৃণালিনী কোনোভাবেই জানলাটা বন্ধ করতে পেরে উঠল না। মনে মনে ভাবছে একবার কাউকে ডেকে সাহায্য নেবে কিনা। তখনই দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। অগত্যা জানলা ছেড়ে দরজা খুলতে গেল মৃণালিনী। দরজা খুলে সামনে তাকিয়ে দেখল রুদ্রাক্ষ এসে হাজির হয়েছে।
পরনে এখন আর পুলিশের উদি নেই, বরং তার জায়গা সাধারণ টি শার্ট আর ট্রাউজার। রুদ্রাক্ষকে দেখেই মৃণালিনী লজ্জিত স্বরে বলে উঠল, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। দেখুন না, এই জানালাটা খুলে ঘুমোতে গেছিলাম, কখন আকাশ কালো করে বৃষ্টি এসেছে খেয়ালও করিনি। এখন কিছুতেই বন্ধ করতে পারছি না, হাওয়ার দাপটে বারবার খুলে যাচ্ছে। মৃণালিনীকে একবার পর্যবেক্ষণ করে রুদ্রাক্ষ বলল, ভিতরে আসতে পারি? না হলে বন্ধ করবো কিভাবে? মৃণালিনী সলজ্জ হেসে পথ ছেড়ে ইতস্তত করে বলল, এ বাবা, দেখেছেন, বাইরে দাঁড় করিয়ে রেখেই। আই এম সরি, আমি আসলে তাড়াহুড়োতে একদম ভুলে গেছি। রুদ্রাক্ষ মৃদু হেসে জানলার দিকে এগিয়ে গেল। হাওয়ার সঙ্গে খুব একটা যুদ্ধ করতে হলো না, পুলিশ মানুষ, খুব সহজেই জানলাটা বন্ধ করতে সক্ষম হলো। রুদ্রাক্ষ তারপর মৃণালিনীর দিকে ফিরে বলল, বাড়ি ফিরে শুনলাম আপনি নাকি আজকে খানওনি, একদম ঘরে ঢুকে ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছেন। মালতী তো বেচারি একেবারে ভয় পেয়ে গিয়েছিল, বারবার দরজা ধাক্কিয়েও যখন আপনার কোনো সাড়া শব্দ পায়নি। মৃণালিনী লজ্জিত হয়ে উত্তর দিল, হ্যাঁ, মানে আসলে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর গ্রামে ঢোকার আগেই দুপুরের লাঞ্চটা হোটেল থেকে একেবারেই করে নিয়েছিলাম, তাই সেরকম খিদেও ছিল না। চোখ দুটো এত টান ছিল, শুতেই বেঘরে ঘুমিয়ে গেছি। রুদ্রাক্ষ এবার আবার প্রশ্ন করল, তা শহরের মেয়ে হয়েও এমন গণ্ডগ্রামে আসার কারণ কি? মৃণালিনী মুচকি হেসে জবাব দিল, পুলিশে জেরা করছেন নাকি? রুদ্রাক্ষ ঠোঁট টিপে হেসে বলল, নামের আগে পুলিশের ট্যাগ থাকলে এই এক সমস্যা জানেন তো, সবাই ভাবে যাই করি না কেন সেটাই নাকি জেরার অংশ। আরে বাবা, মানুষের কৌতূহল বলেও তো কিছু থাকবে নাকি? আমরাও তো রক্ত মাংসের মানুষ। উত্তরে এবার মৃণালিনী বলল, না না, মজা করছিলাম। আসলে ছোট থেকেই গ্রাম্য প্রকৃতি আমায় খুব টানে। সহজ সরল সবুজের মাঝে জীবন কাটাবো বলেই এই স্কুলে চাকরি নিয়ে এসেছি। তা আপনার এখানে বসবাসের কারণ কি? ট্রান্সফার নিশ্চয়ই। রুদ্রাক্ষ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই আর কি, এই তো জীবন বলুন আমাদের। এই তো এখন তলব উত্তরে, পরক্ষণেই আবার তলব দক্ষিণে, আবার পরক্ষণেই ছোট পশ্চিমে, তো পরক্ষণেই আবার পূর্বে। অবশ্য এই ঘোরাঘুরি করতে আমার আর মন্দ লাগে না। এই তো দেখুন না, এদিকের পাটও খুব শীঘ্রই মিটল বলে, তারপর স্ট্রেট একদম 1000 ফিট উচ্চতায় দার্জিলিংয়ে পোস্টিং নেব। মৃণালিনী কিছু বলার আগেই হঠাৎ বাইরে থেকে ভেসে এলো বিকট এক আর্তচিৎকার। ও কিছু বুঝে ওঠার আগেই রুদ্রাক্ষ ঝড়ের বেগে দরজা ঠেলে বাইরে ছুটে গেল। ও ছুটল পিছন পিছন। বারান্দার মুখে পৌঁছাতেই যেন মৃণালিনী পা দুটো ঝট করে থেমে গেল। শরীরের প্রতিটি স্নায়ু অবশ হয়ে এলো। বাইরে বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে, যেন অশনি তাণ্ডবের পূর্ব লক্ষণ ঘোষণা করছে আকাশ। এ সমস্তের মাঝেই দরজার দিকের সামনে পড়ে রয়েছে একটি মৃতদেহ। মুখখানা এমনভাবে খুবলে দেওয়া যে পরিচয় বোঝার উপায় নেই। টাটকা রক্তের সঙ্গে বৃষ্টির জল মিশে তৈরি করেছে এক বীভৎস লালচে কাদামাটি। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর পুরুষটির নাভির নিচের দৃশ্য। যেন কেউ নিষ্ঠুর উন্মত্ততায় তার পুরুষাঙ্গ ছিঁড়ে খুবলিয়ে নিয়েছে। রক্তাক্ত মাংসখণ্ডগুলো অর্ধেক ঝুলে ভয়ঙ্কর আকারে পড়ে আছে। অচেতন মালতী পড়ে আছে মেঝেতে। অনুমান করা সহজ যে এই দৃশ্য ওর সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। মৃণালিনীও অস্থিরতায় ছটফট করে উঠল। ভেতর থেকে কি যেন একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মুখে হাত চাপা দিয়ে ও দৌড়ে গেল বাথরুমের দিকে। রুদ্রাক্ষ যদিও এমন দৃশ্যে অভ্যস্ত, বহু বছরের অভিজ্ঞতায় নৃশংস হত্যাকাণ্ড তার অপরিচিত নয়, তবুও নিজের বাড়ির দোরগোড়ায় এমন মৃত্যু নিশ্চিতভাবেই তাকে বিচলিত করেছে। কিন্তু সময় এখন ভাবনার নয়, পরিস্থিতিকে সামলানো দরকার এখনই। ও তাড়াহুড়ো করে ফোন তুলে থানায় কল করার চেষ্টা করল, কিন্তু বিফল হলো। বৃষ্টির জন্য কোথায় কোন তার ছিঁড়ে আছে ঈশ্বরই জানেন। গ্রাম্য এলাকায় ওয়াইফাইও নেই। বৃষ্টি না থামা পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ অসম্ভব। ফোনটা রেখে দ্রুত জল এনে মালতীর মুখে ছিটিয়ে দিল রুদ্রাক্ষ। অল্পক্ষণ পর জ্ঞান ফিরতেই মালতী হাউমাউ করে উঠল। গাইতা বাবু, লাশ লাশ, বাঁচান বাঁচান আমাকে। আমি আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না।
রুদ্রাক্ষ তাকে দাঁড় করিয়ে শান্ত গলায় জানতে চাইল। কখন দেখলি? কাপা কাপা গলায় মালতী বলল, বিশ্বাস করুন দাদাবাবু, আমি কিছু জানি না। তখন আমি টেবিলটা গুছোচ্ছিলাম, হঠাৎ হঠাৎ দরজায় টোকা শুনলাম। দরজা খুলে দেখি কেউই নেই। আমি দরজায় আবার বেজিয়ে আবার কাজে ফিরলাম। তারপর তো বৃষ্টি নামলো। জানলাটা বন্ধ করতে বারান্দায় আসতেই দেখি, ও কি ভয়ঙ্কর! এটুকু বলেই আতঙ্কে কেঁদে উঠল সে। এদিকে বৃষ্টি থামার নাম নেই। মৃতদেহটি এখনও উবুর হয়ে পড়ে আছে দোরগোড়ায়। হঠাৎ রুদ্রাক্ষর খেয়াল হলো বেশ খানিকক্ষণ হয়ে গেছে মৃণালিনী ঘরের ভেতর গিয়েছে। শরীর টরীর আবার খারাপ হলো না তো? মনে মনে উদ্বেগ জমে উঠতেই মালতীকে ঘরে যেতে বলে সে এগোলো মৃণালিনী কক্ষের দিকে। দরজা ভেজানো ছিল। ভেতরে বিছানায় নিস্তব্ধ হয়ে বসে আছে মৃণালিনী, এক অদৃশ্য স্তম্ভের মতো। রুদ্রাক্ষর ঢোকার শব্দে একবার মুখ তুলল, তারপর আবার ডুবে গেল নিজের ভাবনার অন্ধকারে। কিছুক্ষণ আগে মুখ চাপা দিয়ে বাথরুমে দৌড়ে ঢুকে কলটা খুলে দিল মৃণালিনী। কিছুটা বমিও হলো। শরীরটা কিছুটা ধাতস্থ হয়ে কল বন্ধ করে বেরোতে যাবে, হঠাৎ করে বেসিনের ওপরে থাকা আয়নাটার ওপরে চোখ পড়ে গেল তার। সাথে সাথেই পা দুটো যেন অবশ হয়ে গেল। শির দ্বারা বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এ কার প্রতিবিম্ব আয়নায় ফুটে উঠেছে? অবিকল স্বপ্নে দেখা ওই মেয়েটি, যাকে ও ফাঁসিতে ছটপট করতে দেখেছে। কিভাবে সম্ভবে মেয়েটির মুখ এখানেও অবিকল মৃণালিনীর অষ্টাদশী বয়সের মুখের মতো। ক্ষতবিক্ষত মুখ, রক্ত জমাট বেঁধে আছে ঠোঁটের কোণে, চোখ দুটো নিষ্প্রাণ। দৃশ্যটা দেখে ভেতর ভেতর কেমন যেন একটা অস্বস্তি অনুভব হলো মৃণালিনীর। মাথাটা ঘুরিয়ে এলো। টাল সামলাতে না পেরে ধপ করেও মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। হঠাৎ একটা গলার আওয়াজ কানের সামনে ভেসে এলো, বলছে, যা হচ্ছে হতে দাও, এতে সবার মঙ্গল। কতক্ষণ যে অজ্ঞান অবস্থায় ছিল খেয়াল নেই। জ্ঞান যখন ফিরল তখনও বিছানায় শুয়ে আছে। চোখ মেলে তাকিয়ে মৃণালিনী দেখে ঘরে কেউ নেই। চারপাশ অন্ধকার। বৃষ্টি তখনও পড়ছে। ও তড়িৎ পায়ে উঠে ঘরে আলোটা জ্বালিয়ে দিল। পরক্ষণেই মাথায় খেলে গেল একটা প্রশ্ন, ওকে ঘরে কে আনলো? বিছানাতেই বা কে শোয়ালো? রুদ্রাক্ষ কি? কিন্তু তাহলে তো এসব 7-5 ভাবনার মাঝেই ঘরের দরজাটা হালকা ফাঁক হলো। চোখ তুলে তাকিয়ে দেখল রুদ্রাক্ষ দাঁড়িয়ে আছে। তাহলে হয়তো ওই ওকে ঘরে তুলে এনেছে। কিন্তু তারপরেও আরেকটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই সবই ভাবছিল মৃণালিনী। হঠাৎ রুদ্রাক্ষ বলে উঠল, কেমন আছেন আপনি? সেই কখন ঘরে ছুটে চলে এলেন, তারপর অনেকক্ষণ আপনি আসছেন না দেখে। রুদ্রাক্ষের কথায় চমকে ওঠে মৃণালিনী। তার মানে রুদ্রাক্ষ ওকে ঘরে এনে শোয়ায়নি? তাহলে কে ওকে আনলো? মৃণালিনী কোনো উত্তর দিচ্ছেন না দেখে রুদ্রাক্ষ আবার প্রশ্ন করল। কি হলো? মৃণালিনীর ঘোর ভাঙতে এবার প্রশ্ন করল, আচ্ছা, এই বাড়িতে বা এরকম ঘটনা এই গ্রামে আগে ঘটেছে? রুদ্রাক্ষ চোখ কুঁচকে প্রশ্ন করল, কেন বলুন তো, হঠাৎ এরকম প্রশ্ন করছেন? মৃণালিনী অধৈর্য হয়ে বলল, সব কেনর উত্তর থাকলে তো হয়েই যেত রুদ্রাক্ষবাবু। দয়া করে বলুন আমাকে, এটা জানার খুব দরকার আমার। রুদ্রাক্ষ মৃণালিনীকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে বলল, এই গ্রামে খুনের কেস নতুন নয়। আমি এখানে এসেছি প্রায় 1 বছর হতে চলল। মাঝে সাঝেই এসব ঘটে। আসলে এই জায়গাটা বর্ডারের একদম কাছে কিনা। গ্রামের ছোট ছোট মেয়েদের পাচার করা হয় একদম ওই বর্ডারের ওই পারে, বর্ডার ক্রস করে। তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, আজ পর্যন্ত যে কটা খুন দেখেছি সেই সব কটাই একদম ওই বর্ডার এলাকাতেই হয়েছে। এবং যারা খুন হয়েছে সবাই হয় পাচার কিংবা নারী ঘটিত অপরাধের সঙ্গে যুক্ত, কিন্তু খুনির কোনো হদিশ পাইনি। অবশ্য একটু আগের মতো বিকৃত খুন আমি এর আগে কোনোদিনও দেখিনি। আপনারা সব জেনেও? ম্লান হেসে রুদ্রাক্ষ জবাব দিল, কি করতে বলছেন আপনি? অপরাধী ধরব? কাদের ধরব বলুন তো? এমএলএ এমপি থেকে শুরু করে সমস্ত বড় বড় নেতা মন্ত্রী আর পুলিশের বড় বড় অফিসাররা এর সঙ্গে যুক্ত। যদি কাউকে অ্যারেস্টও করি তারা 1 রাতও জেলে থাকবে না। ওপর থেকে নির্দেশ চলে আসবে যে তাদের বের করার জন্য।
আর আমার পোস্টিং হবে এমন কোনো এক জায়গায়, সেখানে দেখা গেল হয়তো আমি টিকতেই পারবো না। আসলে সিস্টেমেই গলদ আছে ম্যাডাম। গ্রামের এই অশিক্ষিত লোকগুলো তো টাকার জন্য এই ধরনের কাজ করে। আসল অপরাধীরা তো শিক্ষিত মানুষ, তারা ওই সরকারের মাথায় বসে আছে। তাদের ধরার ক্ষমতা আমার আপনার মতো সাধারণ মানুষের আছে কি? মৃণালিনী স্তব্ধ হয়ে গেল সব কিছু শুনে। কিন্তু একটা প্রশ্ন যে কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, আজকের এই ঘটনা বা রুদ্রাক্ষের কথা অনুযায়ী এই সমস্ত খুনগুলো তবে করছে কে? রুদ্রাক্ষ আবার বলল, বৃষ্টি কমেছে, যাই আমি দেখি যে থানার সঙ্গে যোগাযোগ করতে পারি কিনা। মৃতদেহটাও অনেকক্ষণ ধরে পড়ে আছে। রুদ্রাক্ষ বেরোতে যাবে, মৃণালিনী অমনি বলে উঠল, চলুন, আমিও যাব। দুজনেই তারপর এগুলো বারান্দার উদ্দেশ্যে। তবে ওখানে যে ওদের জন্য আরও একটা চমক অপেক্ষা করছিল, সেটা দুজনের কেউই টের পায়নি। বৃষ্টি তখন ধরেছে সবে। রুদ্রাক্ষ ফোন করে লোকাল থানার ওসি আর ডাক্তারকে ডাকতেই যাচ্ছিল, হঠাৎ মৃণালিনী একটা হাত ওর হাতটাকে খামচে ধরল শক্ত করে। অবাক হয়ে মৃণালিনীর চোখে তাকাতেই হতবাক হয়ে গেল বিস্ময়ে। এ কি, দেহটা কোথায় গেল? রুদ্রাক্ষ বিস্মিত হয়ে গেল। এও কি সম্ভব? একটু আগে যে মৃতদেহকে কেন্দ্র করে এত কিছু ঘটে গেল, সেটিই হঠাৎ করে নিখোঁজ কিভাবে? বাইরের দরজা তো বন্ধ, মরা মানুষ তো আর হেঁটে হেঁটে দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে না। তাহলে কে নিয়ে গেল? হঠাৎ কি খেয়াল পড়তেই মৃণালিনী রুদ্রাক্ষকে জিজ্ঞেস করল, মালতী কোথায় রুদ্রাক্ষ বাবু? রুদ্রাক্ষ ব্যস্ত ছিল অন্য ভাবনায়। মৃণালিনী কথা শুনে উত্তর দিল, ঘরে আছে হয়তো। কিন্তু রুদ্রাক্ষের এই দায় সারা উত্তর মৃণালিনীকে যেন আরো অধৈর্য করে তুলল। ভেতর ভেতর একটা কু ডাক গাইছে মনটা। ও অহিষ্ণু গলায় মৃণালিনী বলল, ওনাকে ডাকুন প্লিজ, দরকার আছে। মালতী, এই মালতী, দিদিমণি ডাকছে, বাইরে আয়। রুদ্রাক্ষ হাঁক দিল বটে, কিন্তু কই, কেউ তো সাড়া দিল না। বেশ কয়েকবার চিৎকার করে মালতীকে ডাকলেও কোথাও কোনো সাড়া না পেয়ে রুদ্রাক্ষ অবাক গলায় বলে উঠল, কি হচ্ছে বলুন তো? এমনটা তো হওয়ার কথা নয়। আগে কখনো তো মালতী এরকম কাজ করেনি। মৃণালিনী শেষের কথাগুলো বোধহয় আর শুনতে পেল না, কারণ ততক্ষণেও ঝড়ের গতিতে দৌড়েছে সেই জায়গাটার উদ্দেশ্যে যেখানে মালতী দিনের বেশিরভাগ সময়টা কাটায়। তবে শেষ হওয়াটা আটকানো গেল না। যতক্ষণে মৃণালিনী রান্নাঘরের চৌখাটে পা রেখেছে, ততক্ষণে মালতীর গোলগাল ছোট্ট শরীরটা সিলিংয়ের গামছার প্যাচে আটকে গেছে। পা দুটো ঝুলছে, মুখ দিয়ে টপ টপ করে রক্তের বৃষ্টি হচ্ছে যেন। রুদ্রাক্ষ মৃণালিনীর পিছনে দৌড়াচ্ছিল। হঠাৎ মেয়েটার বিকট চিৎকারের শব্দে ওর পা দুটো যেন থমকে দাঁড়ালো। চোখের সামনে ফুটে উঠেছে আর একটা ভয়াবহ দৃশ্য। যে মেয়েটা বিগত 1 বছরে অলিখিতভাবে ওর বোনের স্থান নিয়ে ফেলেছিল, তাকে ওভাবে ফ্যানের সাথে ঝুলতে দেখে যেন বাস্তবিক সমস্ত বোধ বুদ্ধি লোপ পেল রুদ্রাক্ষর। আজ রাতটা হয়তো সত্যিই ওর জীবনের সব থেকে অভিশপ্ত রাত হতে চলেছে। এই রাতের সকাল কি আদৌ হবে কোনো দিন? কতক্ষণ যে ওভাবে কেটেছে হিসাব নেই। রুদ্রাক্ষের ঘোর ভাঙল মৃণালিনীর ঠান্ডা কণ্ঠস্বর শুনে। আপনি বরং থানায় যোগাযোগ করার চেষ্টা করুন রুদ্রাক্ষ বাবু, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, আমি একটু ঘরে গিয়ে শুলাম। এই বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল মৃণালিনী। এদিকে রুদ্রাক্ষ একবার নিষ্প্রাণ দেহটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে এগোলো নিজের পুলিশ হিসেবে কর্তব্য পালনের দিকে। পরের দিন সকালে আস্তে আস্তে চোখ খুলল মৃণালিনী। না, শেষ অবধি সকাল হয়েছে তাহলে। কাল রাতের ভয়ানক বিভীষিকাগুলো যেন এখনও ওর চোখের ওপরে ভাসছে। আস্তে আস্তে উঠে ঘর ছেড়ে বাইরে এলো মৃণালিনী। নিস্তব্ধ বাড়ি। রুদ্রাক্ষ বোধহয় ডিউটিতে চলে গেছে, কিন্তু ওর যে বসে থাকলে চলবে না। ওকে এই রহস্যের কিনারা শেষ পর্যন্ত যে করতেই হবে, না হলে যে আরও অনেকে মরবে। ওর মন বলছে। ফ্রেশ হয়ে 1/2 ঘন্টার মধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল মৃণালিনী। এখন এক অজানা স্তরের গ্রাম তাকে ডাকছে। গন্তব্য শিবপুর গ্রামের সরকারি বিদ্যালয়ের হেডমাস্টার মশাই অমলেন্দু বাবুর বাড়ি। আজ শনিবার স্কুল নেই, অতএব হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে হলে ওনার বাড়িতেই যেতে হবে। গ্রামের ইট বিছানো গলি পেরিয়ে মৃণালিনী পৌঁছালো এক পুরনো দোতলা বাড়ির সামনে। চুনকাম করা দেওয়াল, শ্যাওলা লাগা বারান্দা, বড় অশ্বত্থ গাছ মাথার উপর ছায়া দিয়ে রেখেছে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে গলা এলো, কে? আমি মৃণালিনী।
এই গ্রামের নতুন সাহিত্যের শিক্ষিকা, কালই এসেছি। ওর কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে গেল। বেরিয়ে এলেন প্রবীণ বয়স্ক ভদ্রলোক, স্নিগ্ধ হাসি মুখ। এসো মা, এসো, এই ভিতরে এসো। মৃণালিনী ইতস্তত মুখে ভেতরে এসে বসল চেয়ারে। দেওয়াল ভরে বইয়ের আলমারি, পুরনো দলিল, মানচিত্র, আর কিছুর উপর ছত্রাকের দাগ। দেখে মনে হচ্ছে এই মানুষটির ইতিহাস সম্পর্কে যেন বিশেষ আগ্রহ আছে। চা এনে দিয়ে সামনের চেয়ারে বসে তিনি জিজ্ঞেস করলেন, এত ভোরে? বলছিলাম, কোনো দরকার ছিল কি? শুনেছি তুমি কলকাতার মেয়ে, তা এই গ্রামের জীবনে মানিয়ে নিতে পারবে তো মা? মৃণালিনী একটু ইতস্তত হয়ে বলল, গ্রামের জীবন চাই বলেই যে এখানে এসেছি মাস্টার মশাই। সত্যি বলতে দরকারটা যে ঠিক কিসের সেটা আমি নিজেও বুঝতে পারছি না। মানে ঠিক কিভাবে বোঝাবো জানি না, কিন্তু এই গ্রামে আমি একমাত্র আপনাকেই চিনি, তাই মানে। আহা, এই তুমি এত সংকোচ করো না তো, শান্ত মাথায় বলো কি হয়েছে। আসলে আমি কালই শিবপুর এসেছি। অফিসার রুদ্রাক্ষের সরকারি বাংলোতেই আছি, কিন্তু কিন্তু কি মা, কোনো সমস্যা হচ্ছে কি ওখানে? মৃণালিনী চিন্তিত মুখে এক এক করে বলা শুরু করলো বিগত 24 ঘন্টায় ওর অভিজ্ঞতার কথা। বলতে বলতে স্পষ্ট দেখল অমলেন্দুবাবুর মুখমণ্ডল ফ্যাকাশে আকার ধারণ করেছে। মুখমণ্ডলে চিন্তার রেখা নেমে এসেছে। দীর্ঘক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, বুঝলাম। দেখো মৃণালিনী, তোমাকে একটা জায়গায় যেতে হবে। শুধু সেখানে গেলেই তুমি হয়তো তোমার সব প্রশ্নেরই উত্তর পাবে। কোথায়? এই গ্রামের পুরনো কবরস্থানে। এই বট গাছের পাশের যে জঙ্গলটা রয়েছে, তারই এক পাশে রয়েছে ওই কবরস্থান। কবরস্থান? কেন? অমলেন্দুবাবুর চোখে একটা অনির্বচনীয় বেদনা ফুটে উঠল। কারণ তুমি না চাইতেও জড়িয়ে পড়েছ এমন এক ইতিহাসের সাথে, যা এই শিবপুর গ্রাম বছরের পর বছর নিজের ভেতরে চেপে রেখেছে। আসলে কি জানো মা, ইতিহাস সব সময় অতীত হয় না, মাঝে মাঝে সে বর্তমানেও বেঁচে থাকে। তুমি যাও, দেখে আসো। আর হ্যাঁ, এই বেলা পড়ার আগেই ফিরে এসো। কিন্তু এই জায়গাটা খুব একটা ভালো নয়, সচরাচর গ্রামের লোকেরা সেখানে যায় না। আর কথা না বাড়িয়ে মৃণালিনী ব্যাগ কাঁধে এগোলো নিজের গন্তব্যের দিকে। গ্রামের রাস্তা শেষে একটা মাটির জঙ্গল ঘেরা সরু পথ। চেনা অচেনা বুনো গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে ভয় নয়, বরং এক অজানা টান অনুভব করছে ও। পথের বাঁকে এসে দেখল একটা ছোট ভগ্ন প্রাচীন গেটের ফলকে লেখা স্বাধীনতা স্মৃতিক্ষেত্র। লোহার গেটের ওপরে জমে থাকা পুরু শেওলার আস্তরণ প্রমাণ করছে এই চত্বরে বহুদিন কেউ আসে না। মৃণালিনী গেটটা ঠেলে ঢুকল। ভেতরে সারি সারি পুরনো কলফলক, কত শত জীবন নিশ্চিন্তে ঘুমোচ্ছে এই মাটির তলায়। ভাবতেই ওর মনটা কেমন যেন ধক করে উঠল। হঠাৎ পেছনে কারো কণ্ঠ, এখানে তো সাধারণ কেউ আসে না, তুমি কেন এলে? মৃণালিনী পিছন ঘুরে দেখল একজন বৃদ্ধা, পরনে সাদা ছেঁড়া খোড়া শাড়ি, বয়সের ভাবে কুঁজো হয়ে পড়েছে। তিনি এগিয়ে এসে বললেন, তুমি এই নদীর ওপারের সরকারি বাড়িটায় থাকো, তাই না? মৃণালিনী চোখ দুটো কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন? বৃদ্ধা রহস্যময় হাসলেন। আমি সব জানি। তা কবরখানা দেখতে এসেছো বুঝি? মৃণালিনী মাথা নেড়ে বলল, হ্যাঁ, জায়গাটা খুব শান্ত। শান্ত? আমার তো মনে হয় নাকি এই জায়গাটাই গ্রামের সবচেয়ে অশান্ত। এখানে যারা ঘুমিয়ে আছে তারা সবাই কিন্তু এখনো শান্ত নয়।
আপনি কে? এখানে কেন ঘুরে বেড়াচ্ছেন? আমি এখানেই তাকি, তাদের গল্প বলি যাদের কথা কেউ মনে রাখেনি। এই যেমন আজ তুমিও এসেছো তাদেরই গল্প শুনতে, কি তাই তো? মৃণালিনীর শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। বৃদ্ধা ওকে ইশারা করে এগিয়ে নিয়ে যেতে যেতে বললেন, যে কবরস্থানে দাঁড়িয়ে আছেন সেখানের মাটি বহু বছর ধরে চাপা পড়ে আছে অজস্র যন্ত্রণা, অতৃপ্ত আকাঙ্ক্ষা, প্রতিশোধ স্পৃহা, যুগের কালচক্রে হারিয়ে যাওয়া এমন নামগুলো যাদের যন্ত্রণা কেউ মনে রাখেনি। বাতাস হালকা কেঁপে উঠল। মৃণালিনীর মনটা ভারী হয়ে উঠল। ও বলল, আপনি আমাকে আরো খুলে বলতে পারেন? অবশ্যই বলবো, কিন্তু মনে রেখো এখানে কিন্তু সত্য খোঁজার মূল্য দিতে হয়। পারবে তো? আমি প্রস্তুত। এতটা সহজ নয় যতটা তুমি ভাবছো। আমি যে গল্প এখন তোমায় শোনাবো, কে বলতে পারে হয়তো তারপর তোমার নিজের গল্পটাই বদলে গেল। মৃণালিনী কোনো উত্তর দিল না, শুধু নীরবে তাকিয়ে রইল। বৃদ্ধা ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করলেন। ভারতে তখন ব্রিটিশ শাসনের শেষ প্রহর। শিবপুর গ্রামে বদলি হয়ে এলেন অফিসার হেনলি কল্ট, দরদণ্ড প্রতাপ অফিসার। সাথে নিলেন এই গ্রামেরই ক্ষমতালোভী গোবিন্দকে নিজের সহকারী হিসেবে। এরা নিজের আনন্দ আর প্রতিপত্তির জন্য মানুষকে পশুরও অধম মনে করত। মৃণালিনী হাঁটছে বৃদ্ধার পাশে পাশে। হঠাৎ ওর চোখে পড়ে যায় বাদিকের একটা ভাঙা শিলালিপি। অদ্ভুতভাবে কবরটা নামহীন, শ্যাওলাতে ঢাকা পড়ে গেছে। বৃদ্ধা ওর তাকানো দেখে বলে উঠলেন, এখানে ঘুমায় অমৃতা, এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। সাহেব তাকে জোর করে নিজের বাংলোয় রাখতে চাইল। অমৃতা প্রতিবাদ করলো, তার ভাব প্রতিবাদ করলো। পরের দিন তার ভাবটাকে নদীর ঘাটে মৃত অবস্থায় পাওয়া গেল। আর সেই রাতেই কমলা নিজের বাড়িতে আগুনে পড়ে। বৃদ্ধা থামলেন। মৃণালিনীর শ্বাস আটকে এলো। বৃদ্ধা আবার এগোতে লাগলেন। কল্টের শাসনকালে মেয়েদের জন্য শিবপুর হয়ে উঠল নরকের সমান। বউ, মেয়ে, বিধবা কেউই নিরাপদ ছিল না। যখন যার ওপর সাহেবের নজর পড়তো তাকেই ডেকে পাঠানো হতো রাতের খাবার দেবার নাম করে। যারা ফিরত তারা আর নিজেদের মধ্যে বাঁচত না। শুকনো চোখ, কত বিক্ষত দেহ আর চিরকালীন নীরবতা নিয়ে বেঁচে থাকতো বাকি জীবনটা। বৃদ্ধা এবার ঝুঁকে একটা ক্ষয়প্রাপ্ত ফলক ছুঁয়ে বললেন, আর যারা ফিরত না তাদের প্রতিশোধ স্পৃহা আজও বেশে বেড়ায় এই গ্রামের আনাচে কানাচে। গ্রামের কেউ কোনো প্রতিবাদ করতো না? বৃদ্ধার চোখ দুটো যেন আগুন হয়ে উঠল। কে করবে? এটা কি তোমাদের শহর পেয়েছো? এখানে সবাই দিন আনা দিন খাওয়া গরিব অসহায় লোক। সরকারের বিরুদ্ধে যাওয়ার সামর্থ্য তাদের আগেও ছিল না আর এখনো নেই। বৃদ্ধা এবার থামলেন একটি নির্জনতর জায়গায়। সামনে দাঁড়িয়ে একটাই শিলালিপি, যা চারপাশে ঘাসটা যেন একটু বেশি নরম।
বৃদ্ধার চোখ স্থির। কিন্তু একদিন বলতে বলতে ওনার কথা বন্ধ হয়ে গেল। মৃণালিনী চোখ কুঁচকে পেছন ফিরে চমকে উঠল, কারণ এতক্ষণ যে মানুষটার সাথে কথা বলতে বলতে ও এতদূর এলো তার লেশ মাত্র দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে মহিলা কিভাবে উধাও হয়ে যেতে পারে? হঠাৎ করে ভয় ভয় লাগতে শুরু করলো ওর। মৃণালিনী একা দাঁড়িয়ে রইল থম মেরে। চারপাশটা হঠাৎ ঠান্ডা হয়ে এলো, কেমন যেন শিরশিরে ঠান্ডা লাগতে শুরু করলো, আর সামনেটা যেন আবছায়া কুয়াশা জমাট বাঁধতে লাগলো। ধোঁয়া সরতেই মৃণালিনী দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খোলা চুল উড়ছে, সম্পূর্ণ উলঙ্গ শরীর, হুবহু ওর মুখ বসানো। ক্ষতবিক্ষত শরীরের কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। মেয়েটার চোখ দুটোতে আজ নিষ্প্রাণতার বদলে কৌতূহল আর নিষ্পাপ হাসি। কে কে তুমি? নাম জেনে কি করবে? চলো চলো খেলি। মৃণালিনীর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কি চাও তুমি? মেয়েটার হাসি হঠাৎ ম্লান হয়ে গেল, চোখে ভয়, ব্যথা আর জমে থাকা আর্তনাদ ফুটে উঠল। আমি কি চাই সে তো তুমি ঠিক করবে। জানো জানো ওরা আমাকে ছিঁড়ে খেয়েছিল। সে রাত্রে আমি চিৎকার করেছিলাম, কিন্তু কিন্তু শোনেনি। ছুরি হাতে মারতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু পারলাম না। ওর চোখ থেকে রক্ত লাল অশ্রু গড়িয়ে পড়ল। আমার গলাটা গাছের ডালে বেঁধে মেয়েটা দুহাত গলায় চেপে ধরল, মাটিতে গোঙানির মতো শব্দ করল। মৃণালিনী চিৎকার করে উঠল। না না! মেয়েটির গলার ব্যথাটা যেন ওর শরীরও জানান দিচ্ছে। মনে হচ্ছে একটা শক্ত কঙ্কাল সারা হাত ওর গলাতে চিপে বসছে ধীরে ধীরে, শ্বাস রোধ করার চেষ্টা করছে। হঠাৎ সব থেমে গেল, চারপাশের হাওয়া কালো হয়ে গেল, সামনের দৃশ্যটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মেয়েটা ক্রুদ্ধ স্বরে বলে উঠল, আমার কষ্ট আমি কাউকে ভুলতে দেব না। যারা ভুলে গেছে তাদের মনে করানোর জন্যই তোমার পুনর্জন্ম হয়েছে। প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এবার এই মেরুদণ্ডহীন গ্রামটা আমার কথা এবার সবাই শুনবে, সবাই বুঝবে। এক ঝাপটা হাওয়া ছুটে এসে মৃণালিনীর চোখ ঢেকে দিল। সবকিছু অন্ধকার, ও অজ্ঞান হয়ে পড়ল। কয়েক ঘন্টা পর আস্তে আস্তে চোখ খুলতেই মৃণালিনীর চোখে ঝাপটা মারল জানলা দিয়ে আসা চাঁদের আলো। ও বিছানায় শুয়ে আছে, সামনে চেয়ার টেনে বসে আছে রুদ্রাক্ষ, চোখ মুখ বেশ চিন্তিত। ওকে চোখ খুলতে দেখে বলে উঠল, জাগলেন তাহলে? আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন ম্যাডাম, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। মৃণালিনীর গলা শুকিয়ে গেছে। হালকা উঠে বসে টেবিলের ওপর থেকে জলের গ্লাসটা তুলে খানিকটা গলা ভিজিয়ে বলে উঠল, আমি আমি তো কবরস্থানে ছিলাম, এখানে কিভাবে? রুদ্রাক্ষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনাকে সেখানেই পেয়েছি। একদম অচেতন অবস্থায় ঘন জঙ্গলের মধ্যে আপনি পড়েছিলেন। কেউ না থাকলে হয়তো। মৃণালিনী ফিসফিস করে বলল, আপনি জানলেন কিভাবে আমি ওখানে? রুদ্রাক্ষ মাথা নেড়ে পড়ল, সেটাই তো সব থেকে অদ্ভুত ব্যাপার ম্যাডাম। এক অচেনা মহিলা, সম্ভবত বৃদ্ধা, অন্তত গলা শুনে তো তাই আন্দাজ করলাম, থানায় ফোন করে আমাকে বললেন যে ম্যাডাম কবরের পাশে পড়ে আছেন, এক্ষুনি যেন গিয়ে ওনাকে উদ্ধার করা হয়। কিন্তু মহিলাটি কে, কি তার পরিচয়, সেটা কিন্তু উনি জানাননি। ইনফ্যাক্ট ওখানে গিয়েও আমি আপনাকে ছাড়া আর কাউকেই দেখিনি। মৃণালিনী গভীর ভাবনায় তলিয়ে গেল। রুদ্রাক্ষ উঠে দাঁড়ালো, তারপর বলল, গ্রামের পরিস্থিতি ভালো না ম্যাডাম। আজ সকালে পুরো শিবপুর গ্রাম তন্ন তন্ন করে তল্লাশি করেছি। কালকে কোথাও কোনো রকম কোনো খুন জখম কিচ্ছু হয়নি, এমনকি কারোর সাথে কারোর বিবাদ অবধি হয়নি। কাল লাশ কিভাবে যে কাল বাড়িতে এলো
আবার হঠাৎ করে কর্পূরের মতো উধাও হয়ে গেল, জানি না। মালতীর মতো মেয়ে কেন যে হঠাৎ করে এভাবে নিজেকে... বলতে বলতে থেমে গেল রুদ্রাক্ষ। ওর চোখে মুখে চরম উদ্বেগ প্রকাশ পাচ্ছে। অস্থির হয়েও আবার বলল, না না, মিলছে না। কিছুতেই কাল রাতের ঘটনাগুলোর হিসাব মেলাতে পারছি না। মৃণালিনী ধীর গলায় বলল, একবার কাল সকালে এই আমার ঘরের পাশে জঙ্গলে যে বড় বটগাছটা আছে, ওটার নিচটা একবার খোঁড়ানোর ব্যবস্থা করতে পারবেন? রুদ্রাক্ষ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন বলুন তো? মৃণালিনী ইতস্তত গলায় বলল, আমার কেন জানি না মনে হচ্ছে ওই গাছের তলায় অনেক কিছু পাওয়া যেতে পারে, এমনকি নিখোঁজ হওয়া মৃতদেহটাও। ইনফ্যাক্ট মালতী নিজেও আমি এই বাড়িতে আসার পর ওই পাশের জঙ্গলের থেকে সাবধান করেছিল। রুদ্রাক্ষ মৃণালিনীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বেশ, ঠিক আছে, আমি কালকে ব্যবস্থা করব। আপনি এখন রেস্ট করুন, আমি যাচ্ছি। আর হ্যাঁ ম্যাডাম, আপনার রাত্রের খাবারটা পাশে রাখা রয়েছে, মনে করে খেয়ে নেবেন। আপনার শরীরটা এমনিতেই কিন্তু খুব উইক, না খেয়ে থাকবেন না। কিন্তু মৃণালিনী মাথা নাড়ল না। চোখের দৃষ্টি অন্যত্র কোথাও যেন স্থির। কিছু যেন একটা ওকে ডাকছে। চলে আসার সময় রুদ্রাক্ষ পেছন ফিরে আবার বলল, মৃণালিনী, সাবধানে থাকবেন। এই গ্রামে অনেক কিছুই ধোঁয়াশা, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি নিজেকেও না। একা একা এভাবে আর কোথাও যাবেন না। আপনি নতুন এসেছেন তো, খুব সাবধানে থাকবেন। চোখ কান সবসময় খোলা রাখবেন। মৃণালিনী স্থির হয়ে বসে রইল, যেন কোনো বিশেষ সময়ের অপেক্ষা। কবরস্থান থেকে ফেরার পর থেকেই ওর ভেতরে যেন একটা আলাদা সত্তা জেগে উঠেছে, একটা অস্বস্তিকর শক্তি। রাত ক্রমেই গভীর হতে থাকলো। একভাবে জানলার বাইরে সেই প্রাচীন বটগাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মৃণালিনীর চোখ দুটো ভারী হয়ে এলো। ঘুম নয়, যেন এক ধরনের ঘোর। শরীরটা যেন নিজে থেকে উঠে বসলো। চোখ খুলল, কিন্তু সেখানে স্বাভাবিক দৃষ্টির বদলে আছে এক ধাতব ঔজ্জ্বল্য। ও ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। পায়ে পায়ে বাড়ি থেকে বেরিয়ে অন্ধকার পথ পেরিয়ে সেই বটগাছের দিকে এগোতে লাগলো। বটগাছের নিচে এসে পা দুটো নিজে থেকেই থেমে গেল। হাত দুটো নিজে থেকেই নামলো মাটির দিকে। আঙুলগুলো নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি ওকে নিয়ন্ত্রণ করছে। মৃণালিনীর ভেতরের সত্তা চিৎকার করতে চাইল, থামতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। রাতের গভীরতা বাড়তে লাগলো। আঙুলে কাটা ফুটলো, নখ ভেঙে রক্ত বেরোলো, তবুও মৃণালিনী খোঁড়া থামালো না। এভাবে কতক্ষণ কেটেছে জানে না। হঠাৎ ওর আঙুলে শক্ত ঠান্ডা এক বস্তু স্পর্শ করলো, কাপড়। ও আবার খুঁড়ল। মাটির নিচে চাপা পড়ে থাকা একটা পুরুষের মৃতদেহের পা বেরিয়ে এলো, তারপর শরীর। মৃণালিনীর শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। ও পুরো মাটি ছড়াতেই দেখতে পেল সেখানে শুয়ে আছে সেই নিখোঁজ হওয়া মৃতদেহ, যেটা কাল ওদের বাড়ির দোরগোড়ায় পড়ে থাকতে দেখেছিল। মৃণালিনী চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দটুকু বের করতে পারল না। হঠাৎ ওর সামনে আবছা অন্ধকার জমাট বেঁধে এক ঘোলাটে রূপ নিল। কুসুম উলঙ্গ ক্ষতবিক্ষত অবস্থায় সেই আগের মতোই দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখো। অনেক দূর কোথা থেকে যেন কুসুমের কণ্ঠ ভেসে এলো। এটা এটা তোমার কাজ, আমাদের দুজনের কাজ। যে অসমাপ্ত কাজ আমি রেখে গেছিলাম, তা এবার তোমায় শেষ করতে হবে। না, আমি আমি পারবো না। আমার মুক্তি দাও। মুক্তি? কুসুম হাসলো, একটা করুণ বিকৃত হাসি। মুক্তি যে এত সহজে মেলে না। কারণ তুমি আমি আমি তুমি, এই শরীর তোমার, কিন্তু এই ক্রোধ, এই যন্ত্রণা আমার। আমার প্রতিশোধ, আমার সংকল্প যতদিন না শেষ হচ্ছে, ততদিন না আমি মুক্তি পাবো। আর না তুমি। চেয়ে দেখো, সামনে চেয়ে দেখো, কিভাবে আমি টেনে এসেছি ওকে,
ওই শিবপুর গ্রামের সুদূর সন্দেশখালি থেকে। আর আমার সংকল্প অনুযায়ী তুমি নৃশংসভাবে খুন করেছ গোবিন্দর রক্তকে। হঠাৎ মৃণালিনীর চোখের সামনে ঝলকানি ভেসে উঠল। একের পর এক দৃশ্য, অন্ধকার রাস্তায় একজন পুরুষকে অনুসরণ করা, ছুরি দিয়ে আঘাত করা, আর্তচিৎকার, রক্ত, আর তারপর সেই বটগাছের নিচে লাশ চাপা দিয়ে রাখা। মৃণালিনী পরিষ্কার দেখতে পেল সে নিজের হাতেই সেই ভয়াবহ কাজ করেছে। না, মৃণালিনী ফুপিয়ে উঠল। এসব আমি করিনি, করতে পারি না। করেছো করেছো, তুমি করেছো। কুসুম নিঃশব্দে পাশে এসে দাঁড়ালো। যখন আমার সত্তা তোমার ভেতর জেগে ওঠে, তখন এই শরীর, এই মন আমার হয়ে যায়। আমি তোমারই রূপ মৃণালিনী, তোমারই সেই আদিম ব্যথা, সেই ক্ষোভ আমার জন্য আজও বেঁচে আছে। তোমার জন্মই হয়েছে কালের নিয়মে, এই প্রতিশোধের চক্রকে শেষ করার জন্য। মৃণালিনী আস্তে আস্তে বুঝতে পারছিল, কাল যখন ও নরম বিছানায় শুয়ে শুয়ে নিজেরই অতীতের স্বপ্নের মধ্যে ডুবেছিল, তখন ওর শরীর নিস্তব্ধে নৃশংসভাবে চালিয়ে গেছে এই হত্যাকাণ্ড। তাই কাল ঘুম ভাঙার পর ওরকম অস্বস্তি, ক্লান্তি ভর করে এসেছিল ওর শরীরে। তবে তবে মালতী কেন? মৃণালিনী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। কারণ ওই গোবিন্দের বংশধর, ওরা দুজনেই এই পরিবারের বর্তমান প্রজন্ম ছিল। একজনকে তুমি মেরেছ, আর একজনকে আমি। এবার এবার আমার শেষ শিকার রুদ্রাক্ষ। কুসুমের মুখ বিকৃত হয়ে গেল ঘৃণায়। রুদ্রাক্ষ চৌধুরী কলেন্টের রক্ত, কলেন্টের বংশধর। যে ইংরেজ পশু আমাকে মেরেছিল, তার রক্ত বইছে ওর শরীরে। ওর রক্ত চাই আমার, আমার চাই। ওর রক্ত দিয়ে আমার এতদিনের পিপাসা মেটাবো আমি। মৃণালিনী এতক্ষণে বুঝল রুদ্রাক্ষের চোখের মণি দুটি ওরকম নীল কেন, গায়ের রংটাও এত অস্বাভাবিক ফর্সা কেন। ও ফুপিয়ে কেঁদে বলে উঠল, আমি পারবো না ওনাকে মারতে, আমি পারবো না। পারতে যে তোমাকে হবে মৃণালিনী, পারতে তোমাকে হবে। মৃণালিনীর ভেতরের জগৎটা এক ভয়াবহ দ্বিধায় বিদীর্ণ হতে লাগলো। একদিকে মৃণালিনী সেই নারী যে অনাথাশ্রমের নির্জনতা ভেদ করে আলো খুঁজে বেরিয়েছে নিজের সারাটা জীবন ধরে, যে প্রকৃতির পাতায় পাতায় লিখে থাকা শান্তির ভাষা পড়তে জানে, যে রুদ্রাক্ষকে দেখেছে একজন সংবেদনশীল দায়িত্বশীল মানুষ হিসেবে, যে তার অজানা ভয়ে সঙ্গ দিয়েছে, যে এই গ্রামকে তার নিজের করে নিতে সাহায্য করেছে। তার মন চায় ভালোবাসতে, শেখাতে, গড়তে। কিন্তু অন্য পাশে তার মরমে মিশে থাকা কুসুমের সত্তা, যা কিনা শতাব্দীর নিপীড়নে পুড়ে ছাই হয়ে যাওয়া এক জীবন্ত ক্রোধ। যে সত্তার কাছে ন্যায়ের অর্থ প্রতিশোধ, শান্তির অর্থ ক্ষমা নয়, বরং নির্যাতনকারীর আর্তচিৎকার। যে সত্তা রুদ্রাক্ষের মধ্যে দেখতে পায় কেবল হেনরি কোল্টের বিষবৃক্ষের আরেকটি ফল। তার কাছে ক্ষমা বা বন্ধুত্ব শব্দগুলো দুর্বলতার সমর্থক। এই দুই শক্তি মৃণালিনীর স্নায়ুতে, হৃদয়ে, চিন্তায় এমন গৃহযুদ্ধ বাঁধালো, যার তাপে তার মস্তিষ্ক যেন পুড়ে ছাই হয়ে যেতে থাকলো। সে তার নিজের ভেতরেই দুইজন মানুষ হয়ে গেল। একজন চায় জীবন, অন্যজন চায় মৃত্যু। একজন চায় মুক্তি, অন্যজন চায় প্রতিশোধ। মৃণালিনী এক মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো এই দুই সত্তাকে মেলানো যায়, হয়তো তার শুভবুদ্ধি এই ক্রোধকে শান্ত করতে পারে। কিন্তু বুঝতে পারল তা অসম্ভব, কারণ কুসুমের আত্মা ক্ষমা চায় না, চায় সমান প্রতিশোধ। তাছাড়া মৃণালিনীর নিজের বেঁচে থাকাটাই এই সংকল্পের অংশ। সে যতক্ষণ শ্বাস নেবে ততক্ষণ তার মধ্যেকার আগুন জ্বলতেই থাকবে। আর এই উপলব্ধি মৃণালিনীকে নিয়ে এলো এক চূড়ান্ত মর্মান্তিক সিদ্ধান্তের দোরগোড়ায়। ও বেশ ভালোভাবেই বুঝে গেছিল যে না ও নিজের শুভ চেতনাকে অস্বীকার করতে পারবে, আর নাই নিজের অভিশপ্ত অতীতকে। কুসুম ওর কাঁধে শীতল হাত রাখল। ঠান্ডা হিম শীতল স্পর্শে মৃণালিনীর চিন্তার জাল ছিঁড়ে গেল।
লড়াই করো না, নিজের নিয়তি মেনে নাও। মৃণালিনী মাথা তুলল। ওর চোখে তখন অশ্রু আর দৃঢ়তার মিশ্রণ। সরাসরি তাকালো কুসুমের চোখের দিকে। আর যদি না মানি? কুসুম ক্রোধান্বিত চোখে তাকালো। মানবে না, মানবে না? তাহলে যে এই প্রতিশোধের খেলা কোনোদিন থামবে না মৃণালিনী। আমারও মুক্তি মিলবে না, সমগ্র শিবপুর গ্রাম শেষ হয়ে যাবে। আর তার জন্য দায় থাকবে একমাত্র তুমি। তোমার জীবন নরক হয়ে যাবে। কেউ বাঁচবে না, কেউ না, কেউ না, কেউ না। মৃণালিনী নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মৃতদেহটার দিকে আর তাকালো না। ও বেশ বুঝতে পেরেছিল এই অভিশপ্ত চক্র থামানোর একটাই পথ আছে। ওর পা আবার যেন নিজে থেকেই চলতে লাগলো, জ্যান্ত পুতুলের মতো। অন্ধকার বারান্দা পেরিয়ে ও গিয়ে দাঁড়ালো নির্দিষ্ট ঘরের সামনে। রুদ্রাক্ষের শয়নকক্ষের দরজার ফাঁক দিয়ে একটা ক্ষীণ আলোর রেখা বাইরে আসছে। ভেতরে টেবিল ল্যাম্পের নরম হলুদ আভায় রুদ্রাক্ষ কিছু কাগজে মুখ বুজে আছে। কপালে গভীর ভাঁজ। মানুষটা হয়তো গ্রামের সেই অমীমাংসিত রহস্য নিয়েই ভাবছে। মৃণালিনী দরজার বাইরে দাঁড়িয়ে হাতের মুঠো শক্ত করে চেপে ধরল ছুরিটা। ওর ভেতর দুই মহাশক্তির যুদ্ধ তখন তুঙ্গে। যাও, এক্ষুনি যাও। ভেতর থেকে একটি কর্কশ ফিসফিসানি ভেসে এলো, সাথে একটা প্রবল ঝাঁকুনি। এই অধ্যায়ের শেষ লেখার সময় উপস্থিত। সামনে এগো, পেছনে ফিরে তাকিও না, নিজের সংকল্প ভুলো না। দরজার বাইরে আওয়াজ পেয়ে রুদ্রাক্ষ মুখ তুলল, দরজার দিকে তাকালো। আরে মৃণালিনী, আপনি এত রাতে? আসুন আসুন, ভিতরে আসুন। মৃণালিনী কোনো উত্তর দিল না। দরজার আড়ালে পিঠ ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ বুজে কাঁদতে লাগলো নিঃশব্দে। কি হলো? যাও, যাও। এই প্রচণ্ড বিদ্যুৎ স্পর্শের মতো ঝাঁকুনিতে মৃণালিনী দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল, মুখবয়ব বিকৃত হয়ে উঠছে এক করুণ রাগে, যন্ত্রণায়। সে নিঃশব্দে রুদ্রাক্ষের দিকে ঝাঁপিয়ে পড়ল। রুদ্রাক্ষ মৃণালিনীর এরকম উদ্দামিনীর মতন চেহারা দেখে অবাক হয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠল। এ কি, এ কি? আপনার আপনার এ কি অবস্থা? কি হয়েছে আপনার? আপনি আপনি এরকম অস্বাভাবিক আচরণ করছেন কেন? মৃণালিনী, কি হয়েছে আপনার? মৃণালিনী কোনো উত্তর দিল না। হাতের ছুরিটা আলোর মধ্যে উঁচিয়ে ধরল। ওর হাত ভয়ানক রকম কাঁপছিল, যেন নিজের হাড় গড়ি নিজের সাথে বিদ্রোহ করছে। ও এক অতিমানবিক শক্তি দিয়ে রুদ্রাক্ষকে ধাক্কা দিল। রুদ্রাক্ষ টাল সামলাতে পেছনে পড়ে গেল। মাথাটা যদিও পড়ল নরম কার্পেটে, কিন্তু ধাক্কায় টেবিলের লোহার পায়া কান ঘেঁষে আঘাত করল। একটা নিস্তরঙ্গ অন্ধকার হুট করে যেন নেমে এলো। রুদ্রাক্ষের লম্বা চওড়া শরীরটা নিষ্প্রাণ হয়ে গেল। মৃণালিনী তার উপর ঝাঁপিয়ে পড়ল, হাতে অস্ত্রটা এখনো ওঠানো। ভেতর থেকে কণ্ঠস্বর চিৎকার করে উঠল, চালাও, চালাও, এখনই খুবলে মাংস ছেড়ে নাও। কিন্তু সেই সাথে সাথে আরও একটা কণ্ঠস্বর খুব ক্ষীণ, খুব দূর থেকে ভেসে এলো, না, তুই পারিস না খুন করতে। এটা তুই না, এটা তোর সত্তা না। তোর হাত তো সমাজ করার হাত ছিল। এত করার হাত কবে থেকে হলো? হাতটা আর নড়ল না, বরং ছুরিটা মৃণালিনী আঙুল থেকে খসে পড়ল মাটিতে। মৃণালিনী প্রবল মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বুজে ফেলল। দুটো ফোঁটা গরম ভারী অশ্রু সরাসরি রুদ্রাক্ষের অচেতন মুখের উপর পড়ল। ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমি পারলাম না মেরে ফেলতে। হঠাৎ কিছু একটা মাথায় আসতে ও সোজা হয়ে দাঁড়ালো। রুদ্রাক্ষের শান্ত আহত মুখের দিকে একবার শেষবারের মতন তাকালো। একবার শেষবারের মতন যেন এঁকে নিল ওর মুখটা নিজের স্মৃতিপটে। তারপর দ্রুত নিজের ঘরে ফিরে গেল। কিছুক্ষণ পর রুদ্রাক্ষের জ্ঞান ফিরে এলো। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আস্তে আস্তে ওর মনে পড়তে শুরু করলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। প্রথমে ঝাপসা, তারপর স্পষ্ট মৃণালিনীর বিকৃত মুখ, ওর চোখের প্রতিশোধ স্পৃহা,
উদ্যত ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়া, আর তারপর আচমকা ধাক্কা। সব অন্ধকার। মৃণালিনী! রুদ্রাক্ষ উঠে দাঁড়িয়ে চিৎকার করল, কিন্তু কেউ সাড়া দিল না। এক ভয়াবহ নিস্তব্ধতায় যেন বাতাস পর্যন্ত জমে গেছে। রুদ্রাক্ষ দৌড়ে গেল মৃণালিনীর ঘরে। দরজা খোলা ছিল, বিছানাটাও অগোছালো, কিন্তু ভেতরে কেউ নেই। হঠাৎ ওর চোখ পড়ল বালিশের এক কোণে একটা সাদা কাগজ ভাঁজ করে রাখা। রুদ্রাক্ষ ধীরে ধীরে খুলে পড়া শুরু করলো। প্রিয় রুদ্রাক্ষ, যখন তুমি এই কথাগুলো পড়বে, আমি হয়তো আর থাকবো না, কিন্তু আমার যাওয়ার আগে এই গল্পটা তোমাকে জানিয়ে গেলাম, নইলে হয়তো আমি শান্তি পাবো না। এটা শুধু আমার গল্প নয়, আমাদের এই মাটির গল্প, যে মাটি আজও রক্ত আর নীরবতার কান্নায় ভিজে আছে। আমি শুধু মৃণালিনী নই, আমি এক চিরন্তন ক্রন্দনের বাহক। এই শরীরে আমার সাথে সাথে বাস করে আরেকটি অতৃপ্ত ক্ষতবিক্ষত আত্মা, যে এক যুগের নির্মমতার চিৎকার হয়ে ফিরে এসেছে। সে আমাকে ব্যবহার করছে রাতের আধারে, আমারই হাতকে আমার অজান্তে প্রতিশোধের অস্ত্র বানিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো, কালকের নৃশংস খুনটা এবং মালতীর আত্মহত্যার পেছনে আমার হাত ছিল। আজ রাতে সেই অতীতই আমাকে তোমার দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু যখন আমি তোমার মুখের দিকে তাকালাম, সেখানে কেবলই দেখলাম আমার বন্ধুর মুখ, যে আমাকে নিরাপদ আশ্রয় দিয়েছিল, যে এই গ্রামকে ভালোবাসে, যে একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার। বিশ্বাস করো, আমার হাত উঠল না। আমি ঘাতক নই, আমি একজন শিক্ষিকা। আমি সমাজ গড়ি, ধ্বংস করতে পারবো না, কিন্তু আমার ভেতরে এই শুভ বুদ্ধির জাগরণই হয়তো আমার মৃত্যুর কারণ। যতক্ষণ আমি বেঁচে আছি, ততক্ষণ ভেতরে সেই অতীতের আগুন নিভবে না। সে আবার আমাকে ধ্বংস করবে, আমাকে দিয়ে আরো প্রাণ নেওয়াবে, হয়তো তোমাকেই, হয়তো অন্য কাউকে। এই খুনের ধারা চলতেই থাকবে, সে থামবে না, সে থামতে জানে না। তাই আমি বেছে নিলাম নিজের মৃত্যুকে। যদি আমার এই জীবন প্রদীপ নিভিয়ে দিলে আমার সঙ্গেই সেই চির অসুস্থ প্রতিশোধ পরায়ণ আত্মারও মুক্তি মেলে, তবে তাই শোন। যদি নাও মেলে, অন্তত আমার এই জন্মে আমার এই হাতে আর কোনো রক্তপাত হবে না, এতেই আমার শান্তি। যে গাছের তলায় অনেক বছর আগে আমার অতীত চূড়ান্ত নির্মমতার শিকার হয়েছিল, সেই গাছের ডালেই আমার শেষ কথা লেখা হোক। সবশেষে শুধু একটি অনুরোধ করে গেলাম, পারলে এই বটগাছটা আর এই পুরনো জঙ্গলটা পুড়িয়ে দিও। এখানে জমে থাকা যুগের সমস্ত যন্ত্রণা, সমস্ত পাপ আগুনের পবিত্র শিখায় ধুয়ে মুছে যাক। তারপর তুমি চলে যেও এখান থেকে। তোমার পূর্বপুরুষের দায় তোমার নয়। নতুন করে জীবন শুরু করো, যেখানে অতীতের ছায়া তোমাকে তাড়া করবে না। ভালো থেকো, আর আমাকে ক্ষমা করে দিও। চিরকৃতজ্ঞ, মৃণালিনী। চিঠির শেষ শব্দগুলো পড়তে পড়তে রুদ্রাক্ষের ভেতরটা তীব্র বেদনায় ছাড়খাড় হয়ে যেতে শুরু করলো। না 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 মৃণালিনী, না, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। না মৃণালিনী, না। রুদ্রাক্ষ চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ভোর রাতের ঘন কুয়াশা চিরে ও ছুটল বটগাছের দিকে। হৃৎপিণ্ড যেন দামামা বাজছে বুকের ভেতর। কিছুটা এগোতেই পা দুটো থমকে গেল ওর। মস্তিষ্ক জানান দিল বড্ড দেরি করে ফেলেছে সে। গাছের ডাল থেকে মৃণালিনীর নিথর দেহ ঝুলছে। ওর পায়ের নিচে ঘরের লম্বা টুলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মৃণালিনী, মৃণালিনী, মৃণালিনী। রুদ্র
রুদ্রাক্ষের আর্তনাদ সমস্ত ভোরের নিস্তব্ধতা ভেঙে দিল। ও গাছের নিচে পৌঁছে মৃণালিনীর পা জড়িয়ে ধরে নামানোর জন্য হাতড়াতে লাগলো, কিন্তু দড়ি ছিল অনেক উঁচুতে, গিঁটটাও ছিল বেশ শক্ত। রুদ্রাক্ষ পাগলের মতো হন্যে হয়ে আশেপাশে ধারালো কিছু খুঁজতে লাগলো। শেষে একটা ভাঙা পাথর দিয়ে দড়ি কাটার চেষ্টা করলো। যখন মৃণালিনীকে নামিয়ে আনা সম্ভব হলো, তখন সূর্যের প্রথম রশ্মি বটগাছের পাতার ভাগ দিয়ে রাত্রের অভিশাপ শেষ করে যেন নতুন ভোরের জানান দিচ্ছিল শিবপুর গ্রামটাকে। মৃণালিনীর মুখটা ছিল আশ্চর্য রকম শান্ত, যেন এক ভীষণ যুদ্ধ শেষে চিরন্তন বিশ্রাম পেয়েছে মেয়েটা। রুদ্রাক্ষ তাকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। চিঠির নির্দেশনা মতো রুদ্রাক্ষ সব কাজ করেছিল। পুলিশের দায়িত্বে যা করণীয় সেগুলোও করেছিল। অফিসিয়ালি কেস সাজিয়ে দুটো আত্মহত্যা আর একটা খুনের রিপোর্টও তৈরি করেছিল। কিন্তু মৃণালিনীর চিঠির কথা ও কাউকে জানায়নি। গ্রামের কেউ জানল না একটা মেয়ে নিজের জীবনটাকে বাজিতে রেখে সমস্ত গ্রামকে অভিশাপ থেকে বাঁচিয়ে চলে গেল। সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ করে এক নির্জন রাত্রে একাকী রুদ্রাক্ষ গেল সেই জঙ্গলে, যেখানে শতাব্দীর যন্ত্রণা মাটিতে মিশে যাচ্ছে। সেখানে বটগাছের কেরোসিন ঢালল। এক টুকরো জ্বলন্ত কাপড় ছুঁড়ে মারতেই আগুন হু হু করে জ্বলে উঠল, যেন মাটির তলা থেকে জমে থাকা আর্তনাদটায় লেলিহান শিখা হয়ে ফুঁসে উঠল। ক্রমেই তা গ্রাস করল গোটা জঙ্গলটাকে। রুদ্রাক্ষ দূরে দাঁড়িয়ে দেখল কুসুম, মৃণালিনী আর অগুন্তি নারীর মুখ। তারা সবাই একে একে মিলিয়ে যাচ্ছে সেই উত্তাপে। আগুনের পবিত্রতায় সাফ হয়ে যাচ্ছে অতীতের জমে থাকা অভিশাপ। সপ্তাহ না ঘুরতেই রুদ্রাক্ষের ট্রান্সফার হয়ে গেল। শিবপুর ছেড়ে চলে গেল মৃণালিনীর কথা মতন নতুন জীবনের পথে। শিবপুর গ্রাম আবারও শান্ত হয়ে গেল। খুনের ধারা থেমে গেল। লোকজন ধীরে ধীরে আগের কথা ভুলে যেতে লাগল। শুধু পোড়া বটগাছের কালো খুঁটিটা আর পোড়া জমির দাগ মাঝে মধ্যে যেন মনে করিয়ে দিত সেখানকার এক করুণ অধ্যায়ের। বছর কয়েক পরের এক বসন্তের সকাল। শিবপুর গ্রাম কালের নিয়মে বদলেছে। নতুন রাস্তা, নতুন বাড়ি, নতুন দোকান, নতুন মুখ। কিন্তু স্কুলের পেছনে সেই পোড়ো জমিটা এখনো পোড়ো, এখনো খালি। গ্রামের কেউ সেখানে পরতপক্ষে যায় না। অদ্ভুতভাবে জায়গাটায় কোনো ঘাস গজায়নি, শুধু কালো মাটি। একদিন একটি নতুন ট্যাক্সি গ্রামে ঢুকলো। স্কুলের গেটের সামনে থামতেই ড্রাইভার বলল, ম্যাডাম, শিবপুর স্কুল। গাড়ি থেকে নামলো এক তরুণী। তার পরনে হালকা নীল রঙের কুর্তি, চুল বাঁধা, চেহারাটা অদ্ভুত সুন্দর, কিন্তু চোখ দুটো ভীষণ গভীর, ধূসর, যেন অসীম কোনো সময়ের দর্পণ। মেয়েটা স্কুলের দিকে তাকালো না। প্রথমেই তার নজর পড়ল দূরের সেই পোড়ো জমির দিকে। এক অদ্ভুত রহস্যময় হাসি খেলে গেল তার ঠোঁটে। এক গায়ের বুড়ো এগিয়ে এলো। কে গো বাসা, তুমি কারে খুঁজছো? যুবতী ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। বুড়ো দেখলো মেয়েটার চোখ দুটো অগাধ কুয়াশায় ঘেরা, যেন সেখানে বসন্তের কুহেলিকা জমে আছে। আমি এই গ্রামের সাহিত্যের নতুন শিক্ষিকা। মেয়েটা বলল, কণ্ঠস্বর মিষ্টি, কিন্তু যেন একটু বেশি মিষ্টি, অপ্রাকৃতভাবে মোলায়েম। নতুন শিক্ষিকা হাঁটতে লাগলো, কিন্তু তার পদক্ষেপে কোনো তাড়া নেই, বরং এক স্বর্গীয় ভয়ঙ্কর মন্থর গতি। পোড়া জমির পাশ দিয়ে যাওয়ার সময় সে থামল। মাটির ফাটলে একটুখানি সবুজ অঙ্কুর দেখে সে হাসল। তারপর আঙুল দিয়ে সেটা ছুঁয়ে দেখল। তারপর এগোলো তার গন্তব্য জঙ্গল লাগোয়া সেই সরকারি বাংলোটার দিকে। ধীরে ধীরে সন্ধ্যা নামল। নতুন শিক্ষিকা তার কোয়ার্টারে সেই একই ঘরে জানালার সামনে এসে দাঁড়ালো। ঠিক সেই জানালাটাই যেটা মালতীর উপেক্ষা সত্ত্বেও মৃণালিনী খুলে দিয়েছিল এই ঘরে ঢোকার পরেই। ক্ষীণ চাঁদের আলো জানলা দিয়ে ভেতরে ঢুকলো। মেয়েটির মুখে পড়ল, আর তখনই ঘটল অস্বাভাবিক ব্যাপার। জানলার কাছে তার প্রতিবিম্ব পড়তেই ছবিটা বিকৃত হয়ে গেল। প্রতিবিম্বে সে একা নয়, তার পেছনে খুব স্পষ্ট দাঁড়িয়ে আছে আরেকজন। উলঙ্গ, ক্ষতবিক্ষত শরীর, গলায় দড়ির দাগ, আর চোখ দুটো জ্বলছে এক অদম্য বিজয়ী জ্যোতিতে। নতুন শিক্ষিকা জানলার কাছের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ালো, আর প্রতিবিম্ব সেই উলঙ্গ নারীর ঠোঁটও নড়ল একসাথে। চারপাশের বাতাসে
খুব স্পষ্ট নয়, কিন্তু উপস্থিত ভেসে বেড়ালো এক করুণ ক্রোধান্বিত চিরন্তন কণ্ঠস্বর। এসেছি আমি, আবার ফিরে এসেছি। এভাবে চিরকাল ফিরে আসবো। আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই। শেষ হলো আজকের গল্প উলঙ্গ স্মৃতি। কথকের ভূমিকায় সোহম, মৃণালিনীর ভূমিকায় কঙ্কা, মালতী বৃদ্ধা ও কুসুমের মায়ের ভূমিকায় পূজা, রুদ্রাক্ষর ভূমিকায় প্রিয়ম, অমলেন্দুবাবু ও গোবিন্দর ভূমিকায় নিরুপম, যুবতী ও কুসুমের ভূমিকায় সৃজিতা, ক্যাপ্টেন হেনরি কোল্টের ভূমিকায় সৌভিক, প্রচ্ছদ নির্মাণে সূর্য দাস, আবহে টিম অ্যানিনোমাস, প্রচারে আয়ুষ কারার এবং গল্পের সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি সমীরণ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন গল্পকথা ও কাহিনী।